ভোটটা সম্পর্কে মতামত, ভোটই তো হলো না। এ তো ভোটের নামে চূড়ান্ত প্রহসন হলো। কাজে এর উপর মতামত কী দেবে? এর উপর তো আমাদের মানে সামগ্রিক এই ভোটটা নিয়ে আমাদের মূল্যায়ন আমরা হয়তো উপস্থিত করতে পারি। তা যদি বলেন, ত্রিপুরা ভারতবর্ষের একটি অন্যতম অঙ্গরাজ্য কিনা, এটা এখন খুব প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ এই প্রশ্নগুলি করতে শুরু করেছেন। ত্রিপুরার বাইরের লোকরাও বুঝতে চাইছেন কি চলছে এখানে। এটা ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে শুরু থেকেই। এই 40-42 মাস যাবৎ এটা আপনার অবিরাম চলছে। নির্বাচন মানে এই সরকারটা আসার পর থেকে লোকসভা নির্বাচন সহ চূড়ান্ত প্রহসনে পরিণত হয়েছে। আর সর্বশেষ নিদর্শন হচ্ছে এই যে নগরের নির্বাচন হওয়ার কথা ছিল, কাগজপত্র নির্বাচন তো দেখিয়েছে। আমি তো শুরুই করলাম যে কিসের নির্বাচন, কোথায় নির্বাচন? ভোট লুট হচ্ছে, মানুষের ভোটের অধিকার বাহুবলের মধ্য দিয়ে পুলিশকে নিষ্ক্রিয় রেখে নির্বাচন কমিশনকে অথর্ব বানিয়ে সেখানে হরণ করা হচ্ছে। তো আমাদের দেশের সংবিধানের অন্যতম মূল কথা হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। তাতে ভোট হবে, কেউ সংখ্যাগরিষ্ঠ হবেন, কেউ সংখ্যালঘিষ্ঠ হবেন, শাসক দল বিরোধী দল ঠিক হবে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। শাসক দল তো নিশ্চয়ই প্রশাসন চালাবেন, সরকার চালাবেন, কেন্দ্রে হোক রাজ্যে হোক, এটা নগরে হোক পঞ্চায়েতে হোক। এই ভোটটাই তো ত্রিপুরায় হচ্ছে না। একদলীয় স্বৈর শাসন জাঁকিয়ে বসবার যে প্রচেষ্টা, এটা দিনে দিনে বেড়েই চলেছে এবং তার জ্বলন্ত নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সাম্প্রতিক এই যে ঘটনাবলী আমাদের ত্রিপুরার নগরের ঘোষিত নির্বাচনকে ভিত্তি করে। তো এই দিক থেকে যা ঘটল, এটা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা হতে পারে মনে করার কিন্তু কোনো কারণ নেই। আপনারা দেখে থাকবেন এই ভোটের যাই হোক একটা যোগ বিয়োগ করে হিসেব টিসেব উপস্থিত করেছে, মানুষ মানুক আর না মানুক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি অভিনন্দিত করেছেন। এর চাইতে লজ্জার আর কি হতে পারে বলুন তো? নির্বাচনী যে মডেল কোড অফ কন্ডাক্ট, এটাকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী দিল্লি থেকে 22 মিনিট 50 সেকেন্ড বক্তৃতা করলেন এই ভোটের প্রক্রিয়ার মধ্যে সরকারের কি কর্মসূচি কার্যকরী করছেন এটার পক্ষে দাঁড়িয়ে। এটা তো করতে পারেন না। কোথায় নির্বাচন কমিশন? আর এই যে ঘটনাটা চলছে, আপনার 20টা জায়গায় হওয়ার কথা, 7টিতে তো হলোই না। প্রথমেই জোর করে সেখানে সবাইকে দাবিয়ে রেখে শাসক দল বিজেপি দখল করে নিল, অকুপাইড। এই প্রধানমন্ত্রী জানেন না এটা হতে পারে? তিনি দেশ বিদেশের এত খবর রাখেন, তিনি ত্রিপুরায় ঘটনা চলছে এই রাজ্যের সরকার তৈরি করার ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তিনি জানবেন না কি হচ্ছে? এটা হতে পারে? এবং তারপরে যে ফল ঘোষণার নামে যে প্রহসন, একটা প্রহসনাত্মক দলিল উপস্থিত করলেন, তার উপর তিনি দিল্লিতে বসে অভিনন্দন জানাচ্ছেন। এটা তো মানে ত্রিপুরার মানুষের সাথে মকারি।
প্রধানমন্ত্রী এরকম করতে পারেন? অপ্রত্যাশিত, নিন্দাজনক, লজ্জাজনক। তো কাজেই এদিক থেকে মানে এটাই বলার যে এই যে গণতন্ত্রের উপর যে আক্রমণ চলছে, এটা সংবিধানের বিরুদ্ধে আক্রমণ। এর থেকে ত্রিপুরাকে উদ্ধার করতে হবে। ত্রিপুরার মানুষ এর থেকে উদ্ধার হতে চাইছেন। তো আমরা যেটা বলছি, গণতন্ত্রের বিরোধী শক্তি যারা, তারা গণতন্ত্রকে চাইলেই দীর্ঘদিন পদদলিত করে রাখতে পারেন না। মানুষ এটা মেনে নেবেন না। আর আমাদের যে ঘটনা ঘটছে, কেন এরকম হওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আপনারা 2018 সালে 50% বেশি ভোট পেয়ে সরকার তৈরি করেছেন, কেউ তো আপত্তি করেনি, অভিনন্দিত করেছে আপনাদেরকে। আপনারা নানা প্রতিশ্রুতি দিয়েছেন, কেন্দ্রে আপনাদের সরকার, রাজ্যে আপনারা সরকার তৈরি করেছেন, দারুণ সুযোগ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এগুলো একটা একটা করে কার্যকরী করুন। কার্যকরী করলে পরে আপনাদের যে ভোটটা আপনারা পেয়েছেন, তাদেরকে সংহত করার সঙ্গে সঙ্গে আরও নতুন মানুষ আপনাদের সঙ্গে তো নিতেই পারতেন আপনারা। তা না করে এই উল্টো পথে যাচ্ছেন কেন? তার কারণটা কি? প্রতিশ্রুতি রূপায়ণ করেননি, পারফরমেন্স জিরো। যা বলেছেন তার উল্টো পথে চলছেন। ক্ষোভ, বিক্ষোভ বাড়ছে মানুষের। কোভিডের আগেই এখানে অর্থনীতির ক্ষেত্রে একটা মন্দার পরিস্থিতি কাজ করছে। কোভিডের সময় এটা আরও গভীর থেকে গভীরতর হয়েছে। কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, গ্রামে গঞ্জে, উপজাতি অনুপজাতি এলাকায়। সবটা মিলিয়ে মানুষ যাতে এই বিষয়গুলি নিয়ে আঙুল তুলতে না পারে, প্রশ্ন করতে না পারে, জবাব চাইতে না পারে, তার জন্যই সেখানে তার কণ্ঠ রোধ করার চেষ্টা। এবং সেখানটাতে মূল আক্রমণ হচ্ছে বিরোধী। এখানে বিরোধী শূন্য হবে, একদলীয় স্বৈরশাসন হবে, যেটা আমি উল্লেখ করেছিলাম আগেও। কাজে এই জায়গায় ভোট হলে অসুবিধা হবে, তাতে তার প্রতিফলন ঘটবে। এবং এবারের এই যে নির্বাচন, এটা কিন্তু একটা বিশাল অংশের ভোটারদের নিয়ে হওয়ার কথা ছিল না। আপনার প্রায় 27 লক্ষের মতো ভোটার, এটা প্রায় 6 লক্ষের মতো এই আরবান বডিতে যারা নির্বাচক মণ্ডলী, তাতে তো 1 লক্ষের উপর 60টা জায়গায় জবরদখল করে বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার অধিকার হরণ করে নিয়ে তাদেরকে বঞ্চিত করলো। এটা বাদ দিলে পর এটা আপনার 4,90,92,93,000 মতো হবে। কিন্তু এটা কেউ ভয়, কারণটা কি? তারা বুঝে গিয়েছিলেন যে যদিও নগরের ভোট, সারা ত্রিপুরার মানুষের মধ্যে এই সরকারটা সম্পর্কে যে অনাস্থা, ক্ষোভ, বিক্ষোভ, ঘৃণা পুঞ্জীভূত হচ্ছে, এই সবার হয়ে এই নগরের মানুষ ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটাবেন। এবং এতে গিয়ে এই সরকারটা ফার্দার আনমাস্ক হবে। কাজে এটা কোনো মতেই দেওয়া যায় না। তাই আক্রমণটা নামিয়ে এনেছে। এটা শক্তি না, এটা দুর্বলতা, এটা জনবিচ্ছিন্নতার নিদর্শন। এবং এই কারণেই এরা গণতন্ত্রকে ভয় পায়। কিন্তু তাদের ভয়ের জন্য তো গণতন্ত্র স্থবির হয়ে থাকতে পারে না। মানুষ এটা মেনে নেবেন কেন? মানুষ এর থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই আরও তীব্র করবেন, আরও ব্যাপক করবেন, আরও নতুন মানুষকে তার সঙ্গে যুক্ত করবেন। যারা এমনিতেই নৈতিক সমর্থন করছিলেন, তারাও যখন বুঝতে পারছেন, তারা একসময় সক্রিয় ভূমিকা নিতে আরম্ভ করবেন। অবশ্যই এর সঙ্গে মানুষের বেঁচে থাকার যে প্রশ্নগুলো, তার সাথে যুক্ত যে সমস্ত অর্থনৈতিক বিষয়াবলী আছে, সেই বিষয়ের যে আন্দোলন, তাকে বাদ দিয়ে গণতন্ত্র উদ্ধার, রক্ষা, সুসংহত করার আন্দোলনকে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মানে এবিপি আনন্দ থেকে প্রশ্ন দিন। আর 1 বছর পরে 2023 বিধানসভা নির্বাচন, আপনারা কিভাবে নিশ্চিত করবেন যে এই অবস্থায়, মানে পুর নিগমের সময় যে অভিযোগগুলো উঠেছে, 2023-এ এই অভিযোগগুলো উঠবে না, একেবারে ঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া চলবে, সেটা নিশ্চিত কিভাবে করবেন? এটা নিশ্চিত করার দায়িত্ব তো আমাদের না। এখন 2023-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেটা জাতীয় নির্বাচন কমিশন পরিচালনা করবেন।
তারা স্বাধীন সত্তা নিয়ে কাজ করার কথা, যদিও তাদের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জাতীয় স্তরে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে, এমনকি সাম্প্রতিক অতীতে যে লোকসভা নির্বাচন 2019, সাম্প্রতিক অতীত কেন, এটা প্রায় 1.5-2 বছর তো হয়ে যাচ্ছে, তাতেও প্রশ্ন উঠেছে। এই সবগুলিকেই তো আপনার বগল দেওয়া করার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় যে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিবাদ আছে, যে ত্রিপুরার মানুষ সেখানে আরও সংঘবদ্ধ হবেন, যেটা বলবার চেষ্টা করেছি, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে ঘটতে না পারে। নির্বাচন কমিশন যেমন একদিকে ভূমিকা নেবেন, আরেকদিকে জনগণ আরও সক্রিয় হবেন। মেনে নেবেন কেন মানুষ? কারণ এর সাথে তো আর খাওয়া পড়া বেঁচে থাকার প্রশ্ন যুক্ত। কাজে মানুষই সেখানে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে এগিয়ে আসবেন। মানুষের উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা তো ভূমিকা নিচ্ছি বলেই তো আমরা আক্রান্ত হচ্ছি। এই যে ভোটটা হলো, কারা সবার আগে আক্রান্ত হলেন? বামফ্রন্ট। ভোটারদের আসতে বাধা 2 দিন আগে থেকে, প্রার্থীকে ঘর থেকে বেরোতে নিষেধ, বেরোলে রাস্তায় দেখলে পরে লাশ রাস্তায় পড়ে থাকবে। মহিলা প্রার্থীকে বলছে এরকম, দূরে না তো। আপনারা আগরতলা শহরে ছিলেন, হয়তো ভোটের দিন আপনারা দেখেছেন সব জিনিস। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলো মানুষ মেনে নেবে মনে করার কোনো কারণ নেই। এই যে ফলটা দেখানো হচ্ছে, এটা কিসের ফল? কি করে দেখাতে পারছে এটা? যে পার্সেন্টেজ দেখাচ্ছে, এই পার্সেন্টেজ ভোট হলে তো ভোটের দিন রাস্তা দিয়ে হাঁটাই যেত না। একটা বড় অংশকে আগেই আটকে দিল। তারপরেও যারা সাহস করে নানা কায়দা কানুন কৌশল করে ভোট দিতে আসছিলেন, তাদের একটা অংশ হয়তো ভোট দিতে পারলেন, আরেকটা অংশকে তো তারা রাস্তায় ঘুরিয়ে দিয়েছেন। যারা এর মধ্যে ভোট দেওয়ার চেষ্টা করেছেন, অনেকে দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন। তারপরে তো ইলেকশন বা আপনার পোলিং এজেন্ট বিরোধী দলের, অন্যদের কথা আমি বলতে পারবো না, অন্তত লেফট ফ্রন্টের ক্যান্ডিডেটদের যারা পোলিং এজেন্ট, তাদেরকে তো একটা সময় পরে একটা অংশকে ঢুকতেই দেয়নি। আর বাকি যা অংশটা ছিল তাদেরকে একটা সময়ের পরে 10:30 11টার পরে তো তাদেরকে জোর করেই প্রিজাইডিং অফিসারের সামনে ধাক্কা দিয়েই একেবারে চত্বর থেকে বের করে দিয়েছে। তারপর তারা ভোট দিয়েছেন। তাতে কি দাঁড়ালো? আসলে যে হিসেবটা দেখানো হচ্ছে, তো অর্ধেক মানুষও নিজেরা ভোট দিতে পারেননি, অর্ধেকের বেশিটাই তো জালিয়াতি হয়েছে। কাজে কিসের হিসেব এটা? কাজে এটা মানুষ মেনে নেবে কেন? মানুষ সব জায়গায় কথাবার্তা হচ্ছে, মানুষই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ঐক্যবদ্ধভাবে। আমরা ভূমিকা নেব মানুষের সাথে থেকে। রাজ্যে বিরোধী শক্তি আরো একটি দেখা গেল, তারা আগরতলা পৌর নিগমের দ্বিতীয় পর্যায়ে পজিশনে চলে এসেছে। সেটা নিয়ে আপনাদের কি ব্যাখ্যা? দেখুন, যে ভোটটাই হলো না, যাদের বড় অংশকে ভোটে অংশগ্রহণ করতেই দিল না, অর্ধেকের বেশি, আমি তো বলছি সাধারণ মানুষের বক্তব্য, এটা তো ছাপ্পা হয়েছে। তাতে কে 1 নম্বর, কে 2 নম্বর, কে 3 নম্বর, এই নিয়ে যাদের সময় আছে তারা গবেষণা করুক। আমরা এই নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা তো এই ফলটাকেই গ্রহণ করছি না। কাজে এতে 1 কে 2 কে 3 কে এ নিয়ে কেন শুধু শুধু সময় নষ্ট করবো? Sir, your party had knocked the door of the Supreme Court regarding this. What is the status of that? That at this moment I can't say, because they have given a date. I think they are waiting for that particular day. Following a civic body election, I guess perhaps this is for the first time 2 political opposition parties, including the CPIM and Trinamool Congress, knocked the door of Supreme Court. How will you react on this matter? I could not follow you. Following the civic body election, 2 political parties has knocked the door of Supreme Court. This is not a state assembly election or Lok Sabha election. So how will you react on it? From this, you can well imagine actually what has happened. What has happened? So, does it require further explanation? What I have stated by this time, that is the clear-cut indication. So I think I need not further elaborate it.